অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের তৃতীয় এবং চতুর্থ নেতা বা পঞ্চম ষষ্ঠ নেতাও যদি ডাব মার্কা নিয়ে সবাই ইলেকশন করে, আপনি দেখবেন আওয়ামী লীগের বাংলাদেশে যে ভোট আছে এই ভোটেও বিভিন্ন জায়গায় অন্তত 30, 40, 50টা আসনে তারা জিতে যদি যায়, এটা অসম্ভব কিছু না। তারা তাদেরকে আপনি থামাতে পারবেন না, কারণ তারা ডাব মার্কা নিয়ে ইলেকশন করছে। দল নিষিদ্ধ, আপনি তাদেরকে কিভাবে বন্ধ করবেন? এই বাস্তবতাগুলো আমাদের মনে রেখে আপনি আবেগ দিয়ে কথা বলে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয় না। গণতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয় সংবিধান দ্বারা, আইন দ্বারা এবং রাজনৈতিক কাঠামো দ্বারা। আমি আমার প্যানেলিস্টকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি কি চায় সেটার ব্যাপারে বিএনপি নেতা এখানে একজন আছেন, মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি তার বক্তব্য দিয়েছেন। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, সাংবাদিক হিসাবে বলতে পারি, বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা বিএনপির একটা দর্শন আছে, সেই দর্শন ভালো অথবা মন্দ সেটা জনগণ বিচার করবে। আবার বিএনপির কাছে মানুষের এক্সপেকটেশন থাকতে পারে, এটার কোনোই, বিএনপি চাইতেই পারে আওয়ামী লীগ রাজনীতিতে আহ মানে আসুক বা প্রতিষ্ঠিত হোক। বিএনপি চাইতেই পারে আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ করা হোক। এটা রাজনৈতিক দল হিসাবে একটা অবস্থান নেয়ার অধিকার বিএনপির আছে। সেইটা জনগণ গ্রহণ করবে কি করবে না সেটা জনগণ বিচার করবে। কিন্তু আমি আমার মতটা বিএনপির উপরে চাপিয়ে দিতে চাচ্ছি কেন, বা চাই আমি আমার প্রত্যাশা থাকতে পারে বিএনপির উপরে, কিন্তু আমার মতটা আমি বিএনপির উপরে কেন চাপিয়ে দেব? আমি আমার চোখ দিয়ে কেন বিএনপি কে দেখবো? বিএনপি তো বিএনপির চোখ দিয়ে দেখতে হবে যে বিএনপি কি চাচ্ছে। আমি আমার যে দীর্ঘ মানে রাজনৈতিক পর্যবেক্ষণের অভিজ্ঞতা, সেখানে দেখেছি বিএনপি একটি মধ্যবর্তী রাজনৈতিক চিন্তার দল। তারা একটা লিবারেল ডেমোক্রেসি তারা প্রত্যাশা করে। দেখেন, যদি এইভাবে বলি, শেখ মুজিবের ধ্বংসস্তূপের উপরে বিএনপির জন্ম। 75 না হলে বিএনপি আসতো না এই দেশের রাজনীতিতে। কিন্তু সেই আহ, সময়ই দেখা গিয়েছে যে খন্দকার মুশতাক যখন ওই যে যেটা রিজভী আহমেদ বলেছে যে বিভিন্ন রাষ্ট্রপতি বঙ্গ আচ্ছা, বিভিন্ন মানে এটা কি বলবো, বঙ্গভবনে যে বিভিন্ন রাষ্ট্রপতিদের যে ছবি ছিল সেখান থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছিল। জিয়াউর রহমান সেখানে শেখ মুজিবের ছবি তুলে দিয়েছে। এবং জিয়াউর রহমান বা- বাংলাদেশে আওয়ামী লীগকে, শেখ মুজিব আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল বাকশাল করে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি লোক পাঠিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, তাহলে বিএনপির রাজনৈতিক যে মধ্যপন্থার ব্যাপারটা এটা বুঝতে হবে। জিয়াউর রহমানের এই যে আগের বার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ক্রিসেন্ট লেক থেকে জিয়াউর রহমানের মাজারে যেন যেতে না পারে ভাসমান সেতু তুলে ফেলা হয়েছিল। কিন্তু বিএনপি নেতা তারেক রহমান গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করে এসেছে। এইটা কিন্তু বিএনপির রাজনীতির বিউটি। হ্যাঁ, এইটা বিএনপি রাজনীতির বিউটি। খালেদা জিয়া 2বার ক্ষমতায় থেকেছে, তিনি কিন্তু কখনোই উম, মানে আওয়ামী লীগের প্রতি প্রতিহিংসা পরায়ণ হন নাই। এক 1/11 সরকারের সময় যখন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, সবার আগে খালেদা জিয়া এর প্রতিবাদ করেছে। তো এটা বুঝতে হবে, এটাই রাইট। বিএনপির এটাই বিএনপির রাজনীতি। তো এখন প্রশ্নটা হলো আমাদের, আমি মিডিয়ার লোক হয়ে বলি, আমাদের মিডিয়াতে এই যে আওয়ামী লীগের সরকার একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, এর একটা অংশ যে সমস্ত টুলস ব্যবহার করে তার একটা অংশ হলো মিডিয়া। এই মিডিয়া এখন পর্যন্ত সেই ফ্যাসিবাদ মুক্ত হয় নাই, যার ফলে তারা যখনই সুযোগ পাচ্ছে নানা কায়দায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠা, আবার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করা, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিচ্ছে। দেখেন, বিএনপি স্পষ্ট যখন বঙ্গভবনে ঘেরাও করেছে ছাত্র জনতা, বিএনপি কি বলেছে? বিএনপি বলেছে যে তারা চায় না দেশে কোনো রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হোক, কোনো সংকট সৃষ্টি হোক, জটিলতা সৃষ্টি হোক। মিডিয়া শিরোনাম করলো কি, বিএনপি রাষ্ট্রপতি চুপ করে অপসারণ চায় না। অবাক কাণ্ড।
বিএনপি যখন আপনার জাতীয় পার্টির ভবনে আগুন দেয়া হলো, বিএনপি বলল কি যে এই এইভাবে কোন একটা রাজনৈতিক দলের ভবনে আগুন দেয়া কি, সেটাকে অন্য ব্যাখ্যা করা হলো। আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির মহাসচিব পরিষ্কার ভাষায় বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কি, জনগণ নিষিদ্ধ করবে, এই কথাটি মানে সুস্পষ্ট ভাষায় বলেছে। এখন সমস্ত মিডিয়া বলছে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। আসলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যাদের 3 বার রাষ্ট্র ক্ষমতা বা দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। তারা একটি রাজনৈতিক দল থাকলে বা না থাকলে কি হতে পারে তার সমস্ত বিষয় তারা জানে এবং বোঝে। একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় দুই ভাবে। একটা হয় আইনি প্রক্রিয়ায়, অর্থাৎ আওয়ামী লীগ দলগতভাবে যে সমস্ত দুর্নীতি, অনিয়ম, মানে সন্ত্রাস, মানুষ খুনের রাজনীতি করেছে, সেগুলোর বিচার করে আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তো বিএনপি এখানে কিছু করার নাই। আর আরেকটি বিষয় হচ্ছে, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় রাজনীতি দিয়ে। এবং জি। আরেকটি বড় রাজনৈতিক দল চাইবে কি, আপনি যখন ফুটবল খেলবেন তখন প্রতিপক্ষকে গোল দিয়েই আপনাকে জিততে হবে। তো আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশে খুব সহজ। বিএনপি এবং জামাত যদি বাংলাদেশে মানে সবকিছুর পরে যদি একটা জায়গায় থাকে যে এই ফ্যাসিবাদের ফিরে আসার বেলায় আমরা একমত, তাহলে দেখবেন আওয়ামী লীগ বাংলাদেশে 100 বছরে আর কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। আপনি হুম। দেখেন, এই যে আমি যে বললাম যে রাজনীতি দিয়ে নিষিদ্ধ করা, আপনি দেখেন এই যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট 32 বছর দেশ শাসন করেছে, আজ তারা নাই। বাংলাদেশে মুসলিম লীগের মতো একটা বড় রাজনৈতিক দল হারিয়ে গেছে, এরকম আপনি অসংখ্য উদাহরণ পাবেন। কাজে রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে নিষিদ্ধ করলে এটা টেকসই হয়। এই যে প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করা, এটা আসলে কোনো কার্যকর হয় না। যেটা হিজবুত তাহরীরের কথা ঠাকুর ভাই বলেছেন, জামাতকেও এই যে একই প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল, আমরা সেটার বিরোধিতা করেছি। আমি মনে করি একই কায়দায় অন্য কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন দিয়ে যদি নিষিদ্ধ করেন, আমি আর একটা ছোট্ট উদাহরণ দিব আপনাকে, আপনি খেয়াল করেন। পাকিস্তানে ইমরান খানের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, তার পরিণতি কি হয়েছে? ইমরান খানের দলকে নিষিদ্ধ করা হয়েছে, তার প্রতীক দেওয়া হয় নাই, তার দলের শীর্ষ নেতাদেরকে আপনি কাউকেই আহ, মানে এটাকে কি বলবো, মানে নির্বাচন করতে দেয় নাই। কিন্তু বিভিন্ন দলে যোগ দিতে বাধ্য করা হয়েছে, তারপরেও তারা স্বতন্ত্র ইলেকশন করে পাকিস্তানে জয়লাভ করেছে। আমি লজিকের খাতিরে ধরে নিই আপনাকে, জাস্ট আমি একটু লজিক দিই। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন, আওয়ামী লীগের মার্কা বাতিল করলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা আছে তাদের সবাইকে আপনি শাস্তি দিয়ে নির্বাচনের বাইরে রাখলেন। সরি, এরপরে যদি, যেহেতু আগামী নির্বাচন সুষ্ঠু হবে, আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি তারা হয়তো ইলেকশন করতে পারলো না, মন্ত্রী এমপি ইলেকশন করতে পারলো না, কিন্তু ভাইস প্রেসিডেন্ট যদি স্বতন্ত্র ডাব মার্কা নিয়ে ইলেকশন করে, এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি মানে নির্বাচন না করার ইতিহাস খুব কম, একবার 1988 সালে তারা করেনি, আর সবসময় তারা রাজনীতি জি, করেছে। সংক্ষেপ করবেন। অর্থাৎ আমি সংক্ষেপ করছি। অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের তৃতীয় এবং চতুর্থ নেতা বা পঞ্চম ষষ্ঠ নেতাও যদি ডাব মার্কা নিয়ে সবাই ইলেকশন করে, আপনি দেখবেন আওয়ামী লীগের বাংলাদেশে যে ভোট আছে, এই ভোটেও বিভিন্ন জায়গায় অন্তত 30, 40, 50টা আসনে তারা জিতে যদি যায়, এটা অসম্ভব কিছু না। তাদেরকে আপনি থামাতে পারবেন না, কারণ তারা ডাব মার্কা নিয়ে ইলেকশন করছে, দল নিষিদ্ধ, আপনি তাদেরকে কিভাবে বন্ধ করবেন? এই বাস্তবতাগুলো আমাদের মনে রেখে আপনি আবেগ দিয়ে কথা বলে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয় না। গণতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয় সংবিধান দ্বারা, আইন দ্বারা, এবং রাজনৈতিক কাঠামো দ্বারা। এবং আওয়ামী লীগ কি আওয়ামী লীগের মতো, এই যে আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকেছে, বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার ফলে এই নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্য হয় নাই। সে কারণে আপনি আওয়ামী লীগের যারা শাস্তিপ্রাপ্ত তাদেরকে বাদ দিলেন, কিন্তু একটা এই যে বাংলাদেশের 20-25% মানুষকে যদি আপনি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখেন, তাহলে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেগুলো তো আপনাকে বিবেচনায় রাখতে হবে। আপনি আওয়ামী লীগকে আসতে না দিলেন, কিন্তু ওই জনগণকে তো আসতে দিতে হবে ভোটে।
ভোটের মাঠে, নাহলে তো আপনার নির্বাচন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে আমাকে চিন্তা করতে হবে। আর ডক্টর ইউনূসের কথা যেটা বলেছেন, যেটা আমি মনে করি ঠাকুর ভাই বলেছে, সেটা হলো যে অনেক কিছুই তো চাচ্ছে, আবার অনেক কিছুই জনগণ চাচ্ছে না। ওনারা নিজেরা করেছেন এই যে সংস্কারের যে অসংখ্য বিষয়ে যে সংস্কারের কমিটি করেছেন, এই সংস্কার কমিটি করার কোনো মানে ম্যান্ডেট বা কোনো কি তাদের ছিল? ওনারা নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার করবেন এবং নির্বাচনের সাথে রিলেটেড যে সমস্ত প্রশাসনিক সংস্কার, সেই সংস্কারগুলো করবেন। ওনারা নারীদের সংস্কার করা তো ওনাদের দায়িত্ব না, নারী নীতি সংস্কার করা ওনাদের দায়িত্ব না, এরকম আরো অনেক সংস্কার করছেন। তো সেসব কারণে আমি বলতে চাচ্ছি যে ওনারা আবার একদিকে ওনারা রাজনৈতিক দল গঠন করছেন, একটা জাতীয় নাগরিক কমিটি, আরেকটা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো একটা দিয়ে মানে যার দায়িত্ব নির্বাচন করে গণতন্ত্র রাস্তায় তুলে দেয়া, তারা যদি আবার কিংস পার্টি গঠন করতে চায়, মানুষের মনে কিন্তু অনেক রকম সন্দেহ তৈরি হয়। তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, আমি মনে করি যে উনি ওই যে মানে অন্যের মাথায় কাঁঠাল রেখে মানে খাওয়ার মতো একটা প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে। আর তার থেকে আমার নিজের কাছে, আমি আপনাকে বলি, আমার নিজের কাছে এই কথাটা একটু অবিশ্বাস্য মনে হয়। আমি যদি ভিডিওটা শুনতে পারতাম, অবিকল ভিডিওটা শুনতে পারতাম, আমি বিশ্বাস করতাম। কারণ ওই যে আমি আপনাকে বললাম যে কিছু কিছু ইদানিং যে মিডিয়া গুলো দেখেন, আপনি নিজেই বলেছেন ওই যে 4 বছরের বিষয়টা, আমি কিন্তু ওইটা শুনেছি। পরিষ্কার ভাষায় ওইটা পড়লে বোঝা যায় যে ডক্টর ইউনূস বলেছেন যে আগামী যে সরকার আসবে, সেই সরকারের মেয়াদ 4 বছর হবে এবং জনগণ মেয়াদটা কমাতে চাচ্ছে। উনি একবারও বলেন নাই, কিন্তু আমাদের মিডিয়া টুইস্ট করেছে। কাজে ভারতের এই যে মিডিয়া, যে হিন্দু হিন্দু, তারা যে ডক্টর ইউনূসের কথাটাকে বিকৃত করে নাই, এটা মানে এটা আমি বিশ্বাস করি, আমি আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে সম্ভবত তারা ডক্টর ইউনূসকে মিসলিড করেছে, মিসকোট করেছে। আমি আমি নিজে এভাবেই মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমি